গুড ইভিনিং সবাইকে। তো আজকে আমরা এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এবার অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন করবে বা সাবমিট করবে, তো তোমাদের জন্য আজকের ক্লাসটি। বিশেষ করে এই ক্লাসটি হচ্ছে এডুকেশন পার্ট ওয়ানে যারা পড়ছো, এমএ পার্ট ওয়ানে পড়ছো এডুকেশন সাবজেক্ট নিয়ে তাদের জন্য। এবং আজকে আমি এটাও একটা কথা বলি যে তোমরা যারা করে আমার এই চ্যানেলটিতে নতুন, তোমাদের প্রত্যেকেই বলবো যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে বিজয় স্যার এডুকেশন নামে। সেখানে তোমরা সবাই জয়েন হয়ে যাবে। যদি কারো এই যে পিপিটিটা অর্থাৎ আজকে যে ক্লাসটা আছে এটা যদি দরকার হয় আমি ওখানে তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এছাড়াও তোমরা দেখে দেখে লিখে নিতেও পারো। আর আমি এতটুকু বলবো যে তোমাদের আজকের যে ক্লাসটা এই ক্লাসটি থেকেই তোমাদের পরীক্ষার সময় প্রশ্ন থাকবে, তবে হুবহু তোমরা পাবে না, একটু এদিক ওদিক করে একটু পরিমার্জন করা হয়েছে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং আরেকটা কথা বলি যে আজকে এখানে আমি শুধু পেপার ওয়ানটা দিয়েছি এবং পেপার 2, 3, 4 এবং এমএ পার্ট 2তে যারা আছো তোমাদের যে আছে তোমাদেরটাও আমি এই 2 দিনের মধ্যে আমি সমস্ত পেপার ধরে ধরে আমি আপলোড করে দেবো। আশা করি তোমাদের এই ক্লাসগুলো যদি দেখো এগুলো থেকেই তোমরা সব কমন পেয়ে যাবে, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? তাহলে তোমরা ক্লাসটা শোনো আর প্রত্যেকটা প্রশ্ন বুঝে নেবে এবং লিখে নেবে, ঠিক আছে? তো প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে জেলা প্রাথমিক শিক্ষা প্রোগ্রাম কার্যক্রম অর্থাৎ ডিপিইপি, ঠিক আছে? অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম এরকম, হ্যাঁ? তো কোন শিক্ষামূলক কর্মসূচি অন্তর্গত? অর্থাৎ এই যে ডিপিইপি যা আছে, ঠিক আছে? তাহলে এটা কোন আমাদের এই যে নিচে যতগুলো আমি অপশন দিয়েছি এগুলোর মধ্যে কোনটি এই এই ডিপিইপি শিক্ষাটাকে পরিচালনা করে, ঠিক আছে? তাই এটার উত্তরটা হচ্ছে এডুকেশন ফর অল এটা, হ্যাঁ? এই প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য। এরপর হচ্ছে স্বাধীনোত্তর ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? অর্থাৎ যখন স্বাধীনতা লাভ করলো 1947 সাল বা আমাদের দেশ, তারপর আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন কোনটি? ঠিক আছে? তাহলে এটার উত্তরটা হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, ঠিক আছে? তো রাধাকৃষ্ণন কমিশন হচ্ছে 1948-49 সালে, ঠিক আছে? এক্ষেত্রে তোমাদের সালটাও মনে রাখা খুব দরকার। এরপর আধুনিক প্রকল্প পদ্ধতিতে কোন শিক্ষার বৈশিষ্ট্যকে গ্রহণ করা হয়? অর্থাৎ প্রকল্প পদ্ধতি যে আছে এই প্রজেক্ট মেথড শিক্ষণ পদ্ধতি বা শিক্ষা পদ্ধতি, এখানে কি রকমের নীতিকে গুরুত্ব দিয়ে শিক্ষাটাকে পরিচালিত করা হয়? তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে, কর্মের মাধ্যমে শিক্ষা অর্থাৎ লার্নিং বাই ডুইং। তাহলে এটা হচ্ছে তোমাদের উত্তর। আমি আবার বলছি যে তোমাদের পরীক্ষার সময় হয়তো তোমরা হয়তো আলাদা রকম অপশন পেতেও পারো, ঠিক আছে? এবং প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও দিতে পারে, ঠিক আছে? তবে এই প্রশ্নটা বা এইরকমই প্রশ্নগুলোই তোমরা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিশ্বাস এবং আমার এতদিনের শিক্ষণ অভিজ্ঞতা, ঠিক আছে? তাহলে এটা উত্তরটা হচ্ছে ক। এরপর গ্রামীণ প্রতিভাবান ছাত্রছাত্রীদের জন্য যে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেটি হলো, অর্থাৎ গ্রামীণ ছেলেমেয়েদের জন্য যে শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয়টি গঠন করা হয়েছে সেটির নাম কি? তাহলে এখানে স্কুল কমপ্লেক্স, অপারেশন ব্ল্যাকবোর্ড, নবোদয় বিদ্যালয়, মিড ডে মিল। তো এক্ষেত্রে আমি বলব যে তোমাদের এগুলো শুধু একটা জট বানিয়ে দেওয়া আর কিছু নয়, এখান থেকে তোমাদের নির্বাচন করতে। তাহলে এটার সঠিক উত্তরটা হচ্ছে নবোদয় বিদ্যালয়, ঠিক আছে? যেটা কিনা 1986 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি আছে, ন্যাশনাল পলিসি অন এডুকেশন, এটা এর উপরে সেটা মানে এই শিক্ষানীতি সেটার প্রস্তাবনা করা হয়েছে, ঠিক আছে? তো এরপর হচ্ছে আধুনিক প্রকল্প পদ্ধতি কোন দার্শনিক তত্ত্বে গ্রহণ করা হয়েছে? অর্থাৎ আধুনিক যে প্রজেক্ট মেথড পদ্ধতিটা আছে এটাকে আমরা এই নিচে যে দর্শন মতবাদগুলো আছে এগুলোর মধ্যে কোনটার মধ্যে আমরা ধরে নেব? তাহলে সেটার প্রবক্তা বা সেটার আমরা মূলত বলব যে প্রয়োগবাদ, ঠিক আছে? অর্থাৎ প্র্যাগম্যাটিজম, এটা হচ্ছে তোমাদের উত্তর। তাহলে অপশন নম্বর খ, ঠিক আছে? এরপর জন ডিউই এর সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং পদ্ধতির সঠিক স্তর কোনটি? তাহলে জন ডিউই যে তোমাদের এই যে প্রবলেম সলভিং মেথডটা যে আছে ওটা যে করেছেন, অর্থাৎ এর আগে যেটাকে আমরা প্রজেক্ট মেথড বলতাম সেটাকে জন ডিউই পরবর্তীতে প্রবলেম সলভিং মেথড বলেছে, ঠিক আছে? তাহলে এটা প্রথমটা হচ্ছে কি অবশ্যই পারপোজিং, তারপর হচ্ছে প্ল্যানিং, তারপর হচ্ছে এক্সিকিউটিং, তারপর হচ্ছে জাস্টিং, অর্থাৎ গ নম্বর এটা হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে? অর্থাৎ তিনি এখানে 4টা স্তরের কথা বলেছেন। তাহলে এখানে উত্তরটা হচ্ছে গ। এরপর ভারতবর্ষের শিল্পকেন্দ্রিক শিক্ষার প্রবক্তা হলেন, অর্থাৎ ভারতবর্ষের শিল্পকেন্দ্রিক, অর্থাৎ আমরা যে একটু যদি ভাবি যে বুনিয়াদী শিক্ষার কথা, তাহলে বুনিয়াদী শিক্ষাটা কি? সেখানে শিল্পের কথা বলছে, হস্তশিল্প, কুটির শিল্পের কথা বলা হয়েছে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই তাহলে গান্ধীজিকে ধরে নেব এবং গান্ধীজির সঙ্গে এবং তার সঙ্গে যে আরও একজন বলেছে তিনি হচ্ছে অবশ্যই রবীন্দ্রনাথ, ঠিক আছে? তাহলে এখানে গান্ধীজি এবং রবীন্দ্রনাথ এই দুটো হচ্ছে তোমাদের উত্তর, ঠিক আছে? এরপর হচ্ছে লিবেরাল এডুকেশন কে শিক্ষার পাঠ্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করার কথা বলেছেন কে?
তাহলে এখানে আমরা ৩ জনের নাম পাই, কিন্তু এখানে আমরা একজনের নাম দেখছি সেটা হচ্ছে কি হাক্সলে, ঠিক আছে? তাহলে হাক্সলে এই কথাটি বলেছেন যে এই যে লিবারাল এডুকেশন যা আছে এটাকে পাঠ্যক্রমের সাথে অন্তর্ভুক্ত করতে হবে বা ইনক্লুশন করতে হবে। ৮ নম্বরের উত্তরটা হচ্ছে ক। তারপর হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য এবং মূল্যবোধ নিয়ে, অর্থাৎ উদ্দেশ্য মূল্য। তাহলে আমরা কি জানি এই যে বিভিন্ন রকমের যে শিক্ষণ যে শাখাগুলো আছে, মেটাফিজিক্স, এপিস্টেমোলজি, অ্যাক্সিওলজি, অ্যাস্থেটিক্স, হ্যাঁ? তো এগুলো যে আছে এগুলোর মধ্যে থেকে কোনটার কি কাজ? তাহলে যেমন যদি মেটাফিজিক্সের কথা বলে তাহলে অধিবিদ্যা নিয়ে কথা বলে, যদি আমরা এপিস্টেমোলজি তাহলে জ্ঞানতত্ত্ব নিয়ে কথা বলে। তাহলে ঠিক একই রকম যে মানব জীবন তথা আমাদের এই যে বাস্তব জীবন যে আছে, এই জীবনের উদ্দেশ্য এবং এখানে ভ্যালু অর্থাৎ মূল্যবোধ, হ্যাঁ? তাহলে এটা নিয়ে কে কথা বলে? এটা নিয়ে অবশ্যই অন্টোলজি যা আছে এ নিয়ে কথা বলে বা এই শাখাটি কথা বলে। এটা উত্তরটা হচ্ছে তাহলে তোমাদের ক, ঠিক আছে? এরপর প্রাক স্বাধীন ভারতবর্ষের ১ম শিক্ষা কমিশন কোনটিকে বলা হয়? প্রাক স্বাধীন অর্থাৎ যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করেনি এবং সেই স্বাধীনতা লাভ করেনি, ঠিক আছে? সেগুলোর মধ্যে তখন আমাদের ভারতবর্ষের ১ম শিক্ষা কমিশন কোনটা? তাহলে এটার উত্তরটা হচ্ছে হান্টার কমিশন। উত্তর নম্বর হচ্ছে তোমার খ, ঠিক আছে? এবং এই বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে তোমাদের কনফিউশন করে দেওয়ার জন্য। তাহলে এরপর হচ্ছে ১১ নম্বর বিজ্ঞানময় কোষ। তাহলে আমরা যে যোগ ব্যায়াম করি, তো যোগ ব্যায়ামের কয়েকটি লেভেল বা কয়েকটি মাত্রা বা কয়েকটি পর্যায়ের কথা বলা যায়। সেটা হচ্ছে ১ম হচ্ছে অন্নমায়া কোষ, প্রাণমায়া কোষ, ঠিক আছে? তারপর হচ্ছে মনোমায়া কোষ, তারপর হচ্ছে জ্ঞানমায়া কোষ বা বিজ্ঞানমায়া কোষ এবং লাস্টে হচ্ছে আ আনন্দমায়া কোষ, ঠিক আছে? তাহলে এই যে বা আনন্দময় কোষ এরকম। তাহলে এই যে এখানে যে বিজ্ঞানময় যে কোষ আছে এটি মূলত কি নিয়ে কথা বলে? এটা দেখো, এটা সবসময় সচেতনতা নিয়ে কথা বলে। অর্থাৎ যত বেশি যখন একজন ব্যক্তি ধ্যানের মাধ্যমে এই পর্যায়ে চলে আসবে তখন সে নিজেকে সচেতন হয়ে যায় এবং সে তখন নিজেকে বাস্তব যত্ন আরো উন্নত মানের একটা নিজেকে সে কখন কোথায় কি করতে হবে সেই সমস্ত উপলব্ধি তার মধ্যে চলে আসে এবং সে ভালোভাবে নিজেকে উপলব্ধি করতে পারে। ঠিক আছে? তাহলে এখানে খ নম্বরটা হচ্ছে তোমাদের উত্তর। এরপর হচ্ছে বেদের চক্ষু, ঠিক আছে? বলে পরিচিত জনপ্রিয় বেদাঙ্গের নাম। অর্থাৎ আমরা যদি বেদের কথা বলি তো বেদের অনেকগুলো অঙ্গ। অর্থাৎ বেদের মধ্যে যে পাঠ্যসূচি বা পাঠ্যক্রম ছিল, তো সেক্ষেত্রে মনে করো যে আমরা আ আ নক্ষত্রবিদ্যা, ভূতবিদ্যা, সাহিত্য, ইতিহাস, ভূগোল ইত্যাদি নানান আমরা দেখতে পাই। তো সেগুলোর মধ্যে থেকে কোনটাকে তাহলে আমাদের বেদের চক্ষু বলা হচ্ছে, ঠিক আছে? বেদের চক্ষু। তাহলে এখানে অবশ্যই জ্যোতিষশাস্ত্র এটা হচ্ছে তোমাদের উত্তর। এটাকে বেদের চক্ষু বলা হয়। ঠিক আছে? এই সাবজেক্টটিকে বা এই বিষয়টিকে। তারপরে হচ্ছে কি শিক্ষায় গণশিক্ষার গুরুত্বের বিষয়ে স্পষ্টভাবে বলেছেন কে? অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে গণশিক্ষা বা মাস এডুকেশন যে আছে, এই মাস এডুকেশনের একটা গুরুত্ব আছে। তাহলে এই মাস এডুকেশন নিয়ে আমাদের ভারতবর্ষের কোন শিক্ষাবিদ বা দার্শনিক তিনি এই কথা বলেছেন? তাহলে অবশ্যই এটা মাস এডুকেশন যেহেতু বলছে গণশিক্ষা তাহলে অবশ্যই এটা বিবেকানন্দ। ঠিক আছে? এটা হচ্ছে উত্তর ক। এরপর হচ্ছে স্বাধীনতা, শৃঙ্খলা এবং আত্মপ্রকাশ অর্থাৎ ফ্রিডম, ক্রিয়েটিভিটি অ্যান্ড সেলফ এক্সপ্রেশন নীতি কার শিক্ষা চিন্তায় দেখা যায়? তাহলে এই যে কার শিখেন তাহলে এটা অবশ্যই রবীন্দ্রনাথ। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে তোমরা যদি একটু যদি ভালো করে ভাবো যে যেহেতু স্বাধীনতা, শৃঙ্খলার কথা বলছে, সৃজনশীলতার কথা বলছে। তাহলে সৃজনশীল মানে কি? কবিতা ইত্যাদি। তাহলে ভালো করে দেখো যে রবীন্দ্রনাথ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি কিনা একদম অনেক সৃজনশীল বা ক্রিয়েটিভনেস তার মধ্যে প্রচুর পরিমাণে ছিল ক্রিয়েটিভিটি। সে সে সাহিত্য, কবিতা, গদ্য, পদ্য, গান, নাটক একাধিক বিষয়ের সঙ্গে আচ্ছা। তো যাই হোক আরকি মোট তিনি একাধিক বিষয়ের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ তিনি কিন্তু আমরা সেদিক থেকে দেখলেও কিন্তু তিনি কিন্তু এটা কথা বলছেন। যদি আমরা স্বাধীনতার কথা বলি তাহলে তবুও দেখা যাবে তিনি কিন্তু প্রকৃতির কোলে শিক্ষা। অর্থাৎ এইজন্য কিন্তু শান্তিনিকেতনকে আমরা দেখতে পাই একদম প্রকৃতির মধ্যে দিয়ে শিক্ষা অর্জন করা। তাহলে এইটা। তাহলে এই জায়গা থেকেও কিন্তু আমরা কিন্তু তাদের কিন্তু আ বুঝতেই পারি এটা অবশ্যই রবীন্দ্রনাথের একটা চিন্তাভাবনা বা রবীন্দ্রনাথের সংজ্ঞা হতে পারে। ঠিক আছে? বা হয়। ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে গ। এরপর হচ্ছে দুর্গাদাস বাই দুর্গাবাই দেশমুখ কমিটি, তারপর হচ্ছে গিয়ে হানসা মেহতো কমিটি এবং ভক্ত বাৎসলম কমিটি কাদেরকে গুরুত্ব অর্থাৎ এই যে ৩ টা কমিটি যে আছে এই ৩ টা কমিটিতে মূলত কাদের শিক্ষার উন্নতি কল্পে বা কাদের শিক্ষার জন্য এই কমিটিগুলো গঠন করা হয়েছে। তাহলে এখানে অবশ্যই কোথাও গার্লস আছে, কোথাও ওমেন আছে, তাহলে এখানে মহিলা। ঠিক আছে? উত্তর হচ্ছে ক। এটা তোমাদের উত্তর। এর পাশে ভারতীয় কোন দর্শন শাখায় ৪ টি মহান সত্যের কথা বলছে? তাহলে আমি এর আগে যখন তোমাদের বুদ্ধিজম বা বুদ্ধিস্টিক ফিলোসফি এটা যখন পড়েছিলাম, তো তোমরা সেখানে তোমরা ভালো করে দেখো যে আমার ওখানে যা বলা আছে, যা ক্লাস করা আছে প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা পয়েন্ট ধরে আমি বলেছিলাম যে ওই ক্লাসে যে দেখবে তার বৌদ্ধ দর্শন থেকে মানে যেগুলো যে ক্লাস নেই সেগুলো থেকে এমন কোনো প্রশ্ন নেই যে তোমরা কমন পাবে না বা তোমাদের জানা থাকবে না।
ঠিক আছে? তো সেখান থেকে তোমাদের যদি কারো যদি নোট দরকার হয়, আমি বলব যে তোমরা আমার ক্লাসটি একবার দেখে নিও। বৌদ্ধ দর্শন সম্পর্কে, মানে বৌদ্ধ দর্শন সম্পূর্ণ ইতিহাস বা সম্পূর্ণ বর্ণনা। আশা করি ভীষণ উপকার লাগবে। প্রচুর কিছু জানতে পারবে। ঠিক আছে? এবং সম্পূর্ণভাবেই জানতে পারবে। ঠিক আছে? অল্প কথায় আরকি। তো যাই হোক, তাহলে এই ক্ষেত্রে যেহেতু ৪ টি মহান সত্য বা ৪ টি আর্য সত্যের কথা বলছিল না, যে জীবন দুঃখময়, দুঃখ নিবৃত্তির উপায় আছে, দুঃখের কারণ আছে এবং দুঃখ নিরোধ সম্ভব। এই যে ৪ টি যে মহান সত্য, এই ৭ টি মহান সত্যের কথা তাহলে বৌদ্ধ দর্শনে কথা বলা হয়েছে। তাহলে অবশ্যই আ খ নম্বরটা হচ্ছে তোমাদের উত্তর। এরপর হচ্ছে ৫ম আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ 5th রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন। ঠিক আছে? তাহলে এটা কোন স্থানের সাথে সম্পর্কিত? তাহলে এটা মূলত তোমাদের শিলংয়ের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? এবং কামাখ্যা, আগরতলা, গুয়াহাটি এগুলো আমি তোমাদের কনফিউশনের জন্য দিয়েছি। ঠিক আছে? তাহলে এটার উত্তর হচ্ছে শিলং। ঠিক আছে? এরপর হচ্ছে রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন প্রতিষ্ঠা করে। তাহলে এই যে আ RIE যে আছে, এটা কে প্রতিষ্ঠা করে? অর্থাৎ কোন বডি এটাকে প্রতিষ্ঠা করে? তাহলে NCERT, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। এটা তোমাদের মানে এই সংস্থাটি তোমা এই যে এ রিজিওনাল যে ইনস্টিটিউট অফ এডুকেশন আছে, তাহলে এটাকে প্রতিষ্ঠা করেছে। এরপর হচ্ছে নিম্নের কোন দর্শন শাখাটি নাস্তিক দর্শন নয়? তাহলে নাস্তিক দর্শন নয় মানে আস্তিক। তাহলে আস্তিক মানে আমরা জানি নাস্তিক দর্শন আ চারবাক, বৌদ্ধ, জৈন এগুলো নাস্তিক। তাহলে বেদান্ত অবশ্যই এটা হচ্ছে আস্তিক দর্শন। এরপর উৎপাদনশীল কর্মের মাধ্যমে শিক্ষা। তাহলে উৎপাদনশীল কর্ম মানে আমি একটু আগে কি বললাম? যে লার্নিং বাই ডুইং। ঠিক আছে? তাহলে এই ধারণাটি কে বলেছে? তাহলে অবশ্যই গান্ধীজি বলেছে। ঠিক আছে? ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমাদের এখানে এই উত্তর। ঠিক আছে? এরপর হচ্ছে প্রকল্প পদ্ধতিতে জন ডিউই কি নাম দিয়েছেন? তাহলে আমি একটু ১ম এ তোমাদের কি বললাম? যে যেটা ছিল আগে প্রজেক্ট মেথড, সেটা এখন হচ্ছে প্রবলেম সলভিং মেথড। তাহলে অপশন নাম্বার ক, এটা হচ্ছে তোমাদের উত্তর। এরপর হচ্ছে স্বাধীন ভারতে কোন শিক্ষানীতিতে নবোদয় বিদ্যালয়ের প্রস্তাবনা করা হয়েছে? স্বাধীন ভারতে কোন নীতিতে? ঠিক আছে? বা নীতিতে রাখলাম। তাহলে আমি এটা এর আগে যখন ক্লাস করলাম সেটা তোমাদের বললাম যে এটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি ১৯৮৬ সাল। তাহলে এই শিক্ষানীতিতেই নবোদয় বিদ্যালয়ের সুপারিশ করা হয়েছে বা তার প্রস্তাবনা করা হয়েছে। তাহলে আমি ক্লাসের শেষে আবার সবাইকে বলব যে যদি তোমাদের এই ক্লাসটি কারো ভালো লাগে, আশা করি ভালো লাগবে, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি এবং এর আগেরগুলো গুরুত্বপূর্ণ। এর আগেরগুলো থেকেও কমেন্ট পেয়ে যাবে কম বেশি। ঠিক আছে? তো আজকের থেকে বেশি কমেন্ট হবে, এটা আমার বিশ্বাস। তাহলে তোমাদের বন্ধু-বান্ধবী যারা আছে আমি বলব প্রত্যেকের মধ্যে তোমরা এই ক্লাসটি ছড়িয়ে মানে শেয়ার করে দাও, যাতে ওরাও উপকৃত হয়, তোমরাও উপকৃত হও। ঠিক আছে? এবং পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমরা পরবর্তী ক্লাসগুলো আগে পেয়ে যাও। ধন্যবাদ সবাইকে। সবাই খুব ভালো থেকো।